আচ্ছা, বিরাট কোহলিকে রিকোয়েস্ট করে আবার ইন্ডিয়ান টি-20 দলে আনা যায় না? মানে এত ভালো পারফর্ম করে চলেছে 37 বছরে। 37 বছরে এখন আইপিএলে 2026-এর সিজনে ও হচ্ছে হায়েস্ট রান স্কোরার। 5 ম্যাচের 5 ইনিংসে 228 রান স্কোর করে ফেলেছে 160 স্ট্রাইক রেট, দুটো 50 সহ। এবং তারপরেও লোকেও স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তোলে যে বিরাট কোহলি নাকি স্লো, বিরাট কোহলি নাকি স্ট্যাট প্যাডার। মানে এদের প্রবলেমকে আমি বুঝে পাই না। বিরাট কোহলি যখন 200 স্ট্রাইক রেটে খেলে, লেটসে 15 বলে 30 রান স্কোর করে আউট হলো, তখনও এদের প্রবলেম। আবার যদি বিরাট কোহলি 40 বল খেলে 65 রান স্কোর করে, তখনও এদের প্রবলেম। মানে এরা কি চায়, যে বিরাট কোহলি 300 স্ট্রাইক রেটে খেলুক নাকি 50 রান স্কোর করুক, আর তার জন্য যাকে বলে 16টা বল বা 17টা বল সময় নিক, এরকম এরা চায় নাকি? বুঝে পাই না আমি। মানে দুর্দান্ত ফর্মে রয়েছে বিরাট কোহলি এই সময়। আর সেকেন্ড হাইয়েস্ট রান গেটার হচ্ছে হেনরিচ ক্লাসেনের 143 স্ট্রাইক রেট। এবং আমার তো মনে হচ্ছে যে বিরাট কোহলি অনায়াসে অভিষেক শর্মাকে ইন্ডিয়ান দলে রিপ্লেস করতে পারে এই সময়। মানে অভিষেক শর্মা তো কনসিস্টেন্ট নয় না, এই বছর অলরেডি 7খানা ডাক করে ফেলেছে। হয় ভালো খেলে, দারুণ খেলে দেয়, নয়তো 0 রান, 5 রান, 10 রানে আউট হয়ে যাচ্ছে, এই অবস্থা অভিষেকের। এই ম্যাচেও যদি আমরা দেখি তাহলে 34 বল 49 রান স্কোর করলো বিরাট কোহলি, এবং চেস করতে গিয়ে অনেকটা ইজি করে দিল আরসিবির চেস। বাকি যদি আরসিবি দলের কথা বলি, তাহলে আরসিবি প্রত্যেকটা প্লেয়ার দারুণ পারফর্ম করছে। এবং রজত পাতিদার যে 2025 সিজন থেকে আইপিএল এর ক্যাপ্টেন হয়েছে, তারপর থেকে আরসিবির যে তাকদির সেটা পুরোপুরি পাল্টে গেছে। 2025 সালে রজত পাতিদারের ক্যাপ্টেন্সিতে আরসিবি চ্যাম্পিয়ন হয়েছিল। এই বছরও এখন অব্দি 5 ম্যাচে 4টে উইন আর 1টা লস নিয়ে 8 পয়েন্ট পেয়ে গেছে আরসিবি, এবং পয়েন্ট টেবিলে 1 নম্বরে রয়েছে। এবং আরসিবি প্রত্যেকটা প্লেয়ার পারফর্ম করছে। মানে 2024 সাল অব্দি মেনলি আরসিবির ব্যাটিং বিরাট কোহলির উপর ডিপেন্ডেন্ট থাকতো। মানে এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেল এরা যখন রিটায়ারমেন্ট নিয়ে নিল, তখন পুরোপুরি বিরাট কোহলির উপর ডিপেন্ডেন্ট থাকতো। কিন্তু আরসিবির কিন্তু এখন বিরাট কোহলির উপর অত ডিপেন্ডেন্সি নেই। এখন বাকি সমস্ত প্লেয়াররা যাকে বলে পারফর্ম করছে। ফিল সল্টও 2টো ম্যাচে মোটামুটি পারফর্ম করে দিয়েছে। 3 নম্বরে দেবদত্ত পারিক্কার আছে, মোটামুটি পারফর্ম করে দেয়। তাছাড়া রজত পাতিদার তো আছেই। আচ্ছা, তারপরে টিম ডেভিড, রোমারিও শেফার, জিতেশ শর্মার মতো ফিনিশাররা রয়েছে। বোলিংয়ে যদি দেখি তাহলে জোস হ্যাজেলউড ফিরে আসার পরে আরসিবির পারফরমেন্সই পুরো পাল্টে গেছে। আচ্ছা, ভুবনেশ্বর কুমার আস্তে আস্তে ফর্মে ফিরছে, 3খানা উইকেট নিয়েছে এই ম্যাচে। এছাড়া রাশিক সালাম ডার, ও খুব ভালো বোলিং করছে। আগের ম্যাচে যদিও ইনজিওর হয়ে গেছিল লাস্টের দিকে, তা সত্ত্বেও ভালো বোলিং করেছিল। এবং এই ম্যাচে তো মানে আনবিলিভেবল বোলিং করেছে, 4 ওভারে 24 রান দিয়ে 4খানা উইকেট। তবে এটাই আমার অদ্ভুত লাগলো যে জোস হ্যাজেলউডকে কেন ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হলো। কারণ রশিক যখন এত ভালো বোলিং করেছে, বা ভুবনেশ্বর 3খানা উইকেট নিয়েছে, তো এদের জায়গায় হ্যাজেলউড যে 1টা উইকেট নিয়েছে, সে কি করে ম্যান অফ দ্য ম্যাচ হয়? হ্যাঁ, এমন যদি হতো যে রশিক যাকে বলে 50 রান দিয়ে 4খানা উইকেট নিয়েছে, তখন আলাদা ব্যাপার হতো। কিন্তু 24 রান দিয়ে 4খানা উইকেট নিয়েছে, তাহলে সে কেন ম্যান অফ দ্য ম্যাচ হলো না? যাই হোক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আরসিবি আরামসে জিতে গেল ম্যাচটা। এবং লখনৌ সুপার জায়ান্টসের প্রবলেম কিন্তু আস্তে আস্তে বাড়তেই চলেছে। কারণ ঋষভ পান্তের আমার মতে যা ভালো খেলা ছিল সেটা খেলে দিয়েছে। ওই 50 বলে 68 নট আউট যে করে দিয়েছিল, ব্যাস। আর আমরা হয়তো ঋষভ পান্তের ব্যাট থেকে ভালো ইনিংস দেখতে পাবো না, বা হয়তো দেখতে পাবো যখন লখনৌ সুপার জায়ান্টস টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে, তখন হয়তো লাস্ট ম্যাচেও ডেড রাবার ম্যাচেও পারফর্ম করে দেবে। যেমন আগের বার আমার মনে আছে সেঞ্চুরি স্কোর করে দিয়েছিল। আর এইডেন মার্করামও সেরকম ভালো খেলতে পারছে না। আর মেইনলি প্রবলেমটা এখানে আমার মতে হয়েছে যে ঋষভ পান্তের 3 নম্বরে নিজেকে প্রমোট করা। ঋষভ পান্তের উচিত ছিল 4 নম্বরে আসা। কারণ নিকোলাস পুরানের মতো প্লেয়ার যখন আগের বারে ভালো খেলছিল 3 নম্বরে খেলে, তখন তাকে যাকে বলে 3 নম্বর থেকে সরিয়ে কেন 4 বা 5-এ আনতে গেল? কি দরকার ছিল? দরকারই ছিল না কোনো। যদিও এই ম্যাচে যদি আমরা দেখি তাহলে মার্চ 40 রান স্কোর করেছে। এছাড়া মুকুল চৌধুরী হয়ে যাক বা বাদনীয় হয়ে যাক, এরাও 30-এর ঘরে রান স্কোর করেছে। কিন্তু ওটাই প্রবলেম, রেগুলার ইন্টারভেলসে ওরা উইকেট হারাচ্ছিল, বাকি ব্যাটসম্যানরা আসছিল আর যাচ্ছিল, তো বড় মানে ভালো স্ট্রাইক রেটে রান বানাতে পারেনি ওরা। তো সেই জন্য স্কোরটাও বেশি দূর এগোতে পারেনি। যদি এটা 170-80 হতো তাহলে হয়তো কিছুটা চাপ বানাতে পারতো। কিন্তু 146 রান মানে এখনকার দিনে আইপিএলে তো কিছুই না এখনকার দিনে আইপিএলে। আর সেটা আরসিবি যাকে বলে অনায়াসে চেস করে দিল। আর একটা জিনিস আমি বুঝতে পারি না যে সঞ্জীব গোয়েঙ্কা কেন যাকে বলে ঋষভ পান্তকে ক্যাপ্টেন্সি পদ থেকে হাঁটাচ্ছে না। মানে 2016 সালে যখন রাইজিং পুনে সুপার জায়ান্টস খেলেছিল, সঞ্জীব গোয়েঙ্কা সেই দলের মালিক ছিল, তখন ধোনি সেই সিজনে ভালো ক্যাপ্টেন্সি করতে পারেনি। মানে ধোনির ক্যাপ্টেন্সিতে যাকে বলে আই থিঙ্ক লাস্টে ফিনিশ করেছিল রাইজিং পুনে সুপার জায়ান্টস। তো পরের সিজনে ধোনিকে হাঁটিয়ে যাকে বলে স্মিথকে ক্যাপ্টেন করা হয়েছিল। তো আগের বারে যখন ঋষভ পান্তের ক্যাপ্টেন্সি ভালো ছিল না এবং ব্যাট হাতেও পারফরমেন্স ভালো ছিল না, তাহলে অনায়াসে যাকে বলে এইডেন মার্করাম ক্যাপ্টেন করতে পারতো। কারণ মার্করাম তো যাকে বলে সাউথ আফ্রিকার হয়ে ক্যাপ্টেন্সি করেছে এবং ভালোই বেশ ক্যাপ্টেন্সি করেছে, সেটা আমরা দেখেছি। এখন অব্দি টি-20 ওয়ার্ল্ড কাপে দুটো এডিশনে মোট টোটাল 17টা ম্যাচ খেলে 15টাতে সাউথ আফ্রিকা জিতেছে আর দুটো হেরেছে।
আর সেই দুটো হারও যদিও নকআউটেই এসছে, কিন্তু তারপরেও ভালো তো ক্যাপ্টেন্সি করেছে, ভালো তো উইন পার্সেন্টেজ রয়েছে, তো তাকে কেন ক্যাপ্টেন করাটা হলো না? এটাই তো আমার মাথায় ঢুকছে না। ঋষভ পান্ত ইন্ডিয়ান টি-20 দলেই জায়গা পায় না, তো তাকে কি কারণে ক্যাপ্টেন করা হলো? এবং ঋষভ পান্ত যবে থেকে ক্যাপ্টেন হয়েছে এলএসজি, তবে থেকে এলএসজির পারফরমেন্সও বাজে এবং নিজেও ঋষভ পান্ত রান বানাতে পারছে না। এই হচ্ছে অবস্থা। পুরোপুরি ঋষভ পান্ত আন্ডার প্রেসার রয়েছে এই মুহূর্তে। তো ওয়ান সাইডেড কন্টেস্টরও যাকে বলে, আরসিবি 29 বল বাকি থাকতে 5 উইকেটে হারিয়ে দিল এলএসজি কে। তো দেখা যাক এখান থেকে এলএসজি কামব্যাক করতে পারে কিনা, আর আরসিবি নিজেদের উইনিং স্ট্রিকটা বজায় রাখতে পারে কিনা। তো এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।